আচ্ছা, আপনারা তন্ত্র সাধনায় বিশ্বাস করেন? আমি কিন্তু আগে অতটাও বিশ্বাস করতাম না, কিন্তু একজনের গল্প পড়ার পর এখন একটু হলেও বিশ্বাস করি। আপনারা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম সবাই শুনেছেন, এবং তার তৈরি করা একটি বিখ্যাত চরিত্র তারানাথ তান্ত্রিক, তার নাম তো শুনেই থাকবেন। আমি তারই এই গল্প পড়ে তন্ত্র সাধনায় একটু হলেও বিশ্বাস করি। ওই তারানাথ তান্ত্রিক যদি কাল্পনিক না হয়ে বাস্তবেও থাকতেন বা এখনও বেঁচে থাকতেন, তাহলে আমি তার সাথে একবার হলে অবশ্যই দেখা করতাম। কিন্তু আমার একজন আসল তান্ত্রিকের সাথে একবার সাক্ষাৎ হয়েছিল। তার কথাবার্তা অনেকটা ওই তারানাথ তান্ত্রিকের মতোই। তার সাথে সাক্ষাৎ হওয়ার পর তার জীবনের অনেক কাহিনী শুনলাম। তার মধ্যে একটা কাহিনী শুনে আমার শরীর শিউরে উঠেছিল। তবে আপনাদেরও ওই কাহিনীটা বলি, শুনুন। সেই তান্ত্রিকের সাথে সাক্ষাৎ হওয়ার পর আমি আর আমার বন্ধু রক্তিম তার কাছে অনুরোধ করলাম যাতে সে তার জীবনের সব থেকে ভয়ঙ্কর কাহিনী শোনায়। তিনি রাজিও হয়ে গেলেন। তারপর তিনি বললেন, আমার বয়স যখন সবে 25, তখন আমার জীবনে ঘটে সব থেকে ভয়ঙ্কর ঘটনা। আমি একদিন শ্মশানে বসে ধ্যান করছিলাম। হঠাৎ আমার গুরুদেবের ডাক আসে, বিশু, বিশু, আমার কাছে একটু আয় দিন, কিছু কথা আছে। আগে গুরুদেব, আসছি। শোন বাবা, অনেক দিন তো হলো তুই এই তন্ত্র সাধনা সিদ্ধি লাভ করার জন্য তপস্যা ধ্যান করে আসছিস। আমি তোকে একটা কাজ দিতে চাই, কাজটা দিলে তুই কি পারবি? কিরকম কাজ গুরুদেব? আজ দুপুরে আমি সবে আহারটা সেরে একটু আসছি, এসে একটু বইছি, তখনই একজন লোক ছুটতে ছুটতে এসে আমার পা ধরে কাঁদতে কাঁদতে বলে, বাঁচান গুরুদেব, বাঁচান। না হলে না হলে ওরা না হলে ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে, বাঁচান, আপনি বাঁচান। আরে একটু শান্ত হন, একটু শান্ত হন। এবার সব খুলে বলুন, কি হয়েছে? গুরুদেব, আমার নাম কমলকান্ত হালদার। আমার বাবা ছিলেন একজন ফল ব্যবসায়ী। তিনি গত 2 বছর হলো দেহ রেখেছেন। আমরা এখন বাড়িতে মোট 4 জন। আমি, আমার বউ, আমার মা ও আমার ছেলে। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু 2 দিন ধরে আমাদের বাড়িতে কী সব ভুতুড়ে কাণ্ড শুরু হয়েছে। রোজ রাতে কান্নার আওয়াজ, বাড়িটা কেমন দুলতে থাকে। কিছু একটা করুন গুরুদেব। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। ফিরিয়ে দেবেন না গুরুদেব আমাকে? আচ্ছা, আপনি একটু শান্ত হন। আমি কি বলেছি আপনাকে ফিরিয়ে দেব? আমার কাছে যে আসে তারে আমি কোনোদিন ফিরাই না। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি আপনার ঠিকানাটা আমায় দিয়ে যান। আমার এক শিষ্য আছে, সে এই ব্যাপারটা দেখে নিচ্ছে। আপনি যান, সে কাল আপনার বাড়ি ঠিক পৌঁছে যাবে। ও হ্যাঁ, আমার শিষ্যের নাম তো আপনারে বলাই হয় না। আমার শিষ্যের নাম হলো বিশ্বেশ্বর তান্ত্রিক। লোকে তারে বিশু ঠাকুর বলেছে নে। ও হ্যাঁ, তার তো অনেক নাম শুনেছি। ঠিক আছে গুরুদেব, কালকে পাঠিয়ে দেবেন অবশ্যই। এই নিন আমার ঠিকানা, অবশ্যই পাঠিয়ে দেবেন কালকে। কি রে বিশু, সব তো শুনলি, পারবি তো? আগে হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদ যখন আছে তখন অবশ্যই পারবো।
ঠিক আছে, এই নে তার ঠিকানা। কাল ভোরবেলা রওনা দিয়ে দিস, না হলে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। আমি এবার পরের দিন ভোরবেলা গুরুদেবের কথা মতো রওনা দিয়ে দিলাম। তার বাড়ি পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেল। তার বাড়ি পৌঁছে দুপুরের আহার সেরে তার কাছে সব কথা শুনলাম। সত্যি সে অনেক ভয়ঙ্কর ব্যাপার। তার কাছে শুনে জানতে পারলাম সন্ধে 7টা বাজতে না বাজতেই তার বাড়িটা পুরো শূন্যে ভেসে থাকে, আর চারিদিকে শুধু কান্নার আওয়াজ। তারপর আস্তে আস্তে সন্ধে হলো। তারপরেই বিশু ঠাকুর, বিশু ঠাকুর, এই দেখুন, এই দেখুন, আজকেও আজকেও বাড়িটা শুনতে ভেসে উঠেছে। আর দেখুন কারা যেন কাঁদছে। আমিও দেখে অবাক হয়ে গেছি। মাথা পুরো কাজ করাই বন্ধ করে দিয়েছে। খানিকক্ষণ পর কমলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার বাবা কিভাবে মারা গিয়েছিলেন? আগে আগে আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। তিনি কি আত্মহত্যা করেছিলেন? না না, আমার বাবা রান্না করতে অনেক ভালোবাসতো। আমার বাবার রান্না করার অনেক শখ ছিল। এই একদিন রান্না করতে গিয়ে আগুন লেগে পুড়ে মারা যায়। আমরা সেই সময় কেউ বাড়ি ছিলাম না, তাই তাকে বাঁচাতেও পারিনি। সেই শোকেই আমার মা প্যারালাইজড হয়ে গেছে। ও আচ্ছা, তা আপনার বাবার শ্রাদ্ধ শান্তি করেছিলেন? হ্যাঁ, সমস্ত নিয়ম পালন করেছিলেন। শুধু সেইবার কি হলো, থামলেন কেন? কি হয়েছিল? আমি কি যেটা আন্দাজ করছি সেটাই ঠিক? কি আন্দাজ করছেন, একটু বলুন। আপনার বাবার শ্রাদ্ধ শান্তির সময় কি অনেক কাক ডেকেছিল বা কাকের আক্রমণ হয়েছিল, এরকম কিছু? আগে হ্যাঁ হ্যাঁ, অনেক জ্বালিয়েছিল ওই কাকেরা। খুব কষ্ট করে বাবার শ্রাদ্ধ শান্তিটা সারতে পেরেছে। মিনু, বিশু ঠাকুর, এটা তো আমার বউ মিনতির আওয়াজ। বিশু ঠাকুর, একটু চলুন না, একটু চলুন না আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। তারপর আমরা উপরে গিয়ে দেখলাম কমলকান্তর বউ মিনতি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। কমলকান্ত তো পুরো কান্নায় ভেঙে পড়ল। আমি তখন বললাম, আসলে কমলাকান্ত, তোমার বাবার মৃত্যুর দিন আসার আগেই সে মারা গেছে, তাই তার আত্মা এখনো শান্তি পায়নি। তাহলে তাহলে এতদিন পর কেন আমার বাবার আত্মা জেগে উঠলো ঠাকুর? কেন? আমার বাবা তো সে মারা গেছে 2 বছর হয়ে গেছে। এতদিনে তো এরকম কিছু হয়নি। আর এটা যদি আমার বাবার আত্মাই হয়ে থাকে, তিনি তার বৌমাকে কেন মারবে? বলুন ঠাকুর, বলুন বিশু ঠাকুর, উত্তর দিন। আসলে মানুষ যখন মারা যায় তখন সে আগের সব সম্পর্ক ভুলে যায়, সে ছেলে হোক বা তার স্ত্রী। তার থেকে বড় কথা, 2 দিন পর কাল অমাবস্যা আছে। ওই অমাবস্যা 14 বছর পর একবার আসে।
এই সময় সমস্ত ভূত প্রেত আত্মার শক্তি 3 গুণ হয়ে যায় এবং তারা তাণ্ডব করে। কই কই এতদিন তো শুনিনি এই অমাবস্যার কথা। শুনবে কি করে? এই অমাবস্যার কথা তো আর সবাই জানে না। এছাড়া যাদের বাড়ির কোনো লোকের আত্মা যদি শান্তি না পায়, তাহলে তার আত্মা সেই বাড়ির লোকদের পুরো ধ্বংস করে দেয়। এর থেকে বাঁচার কোনো উপায় নেই ঠাকুর? উপায় একটা আছে, কিন্তু কিন্তু কি কি ঠাকুর? কিন্তু তাতে অনেক ঝুঁকি আছে। কিরকম ঝুঁকি ঠাকুর? বলুন, আমি সমস্ত ঝুঁকি নিতে রাজি। সে ঝুঁকি শুধু তোমার নয়, সে ঝুঁকি আমারও। তাছাড়া সেই ঝুঁকি হলো প্রাণের ঝুঁকি। বাঁচলে দুজনেই বাজু একসাথে, আর না হলে একজনকে তো মরতেই হবে। আমি ঠিক সামলে নিতে পারবো তাদের, শুধু তোমাকে একটু সহ্য করে থাকতে হবে। না হলে না হলে কি ঠাকুর? না হলে তোমার ছেলে পুরো অনাথ হয়ে যাবে। একটা যজ্ঞ করতে হবে, তাতে আমার বা তোমার যে কোনো কারোর প্রাণ যেতে পারে। কি হলো তান্ত্রিক, থামলেন কেন? বলুন বলুন, আমরা শুনছি তো, বলুন গল্পটা। আসলে আমার এখন ধ্যানে বসার সময় হয়ে গেছে, পরে একদিন পুরো গল্পটা শোনাবো ওখানে। এখন এই অবধি থাক, আর কোনো কথা নয়। আমি এবার চললুম, পরে একদিন শোনাবো। ঠাকুর ঠাকুর, পুরো গল্পটা ঠাকুর আর বললেন না, চলে গেলেন।